এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। 11টি শিক্ষা বোর্ডের অংশ নিচ্ছে 12.5 লাখ পরীক্ষার্থীর কড়া নিরাপত্তা। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন। গণ অভ্যুত্থান দিবস পালনে 36 সদস্য জাতীয় কমিটি গঠন। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একমত রাজনৈতিক দল। রাষ্ট্রের মূলনীতি নিয়ে মতবিরোধ। রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার। আজ তোলা হতে পারে আদালতে। কুষ্টিয়ার সরকারি হাসপাতালে রোগীর খাবারে ব্যাপক অনিয়ম, বরাদ্দ ঠিকাদারের পকেটে, লোকবলের অভাবের দোহাই কর্তৃপক্ষের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপে উইলসনকে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিল রুশিয়া ডর্টমুন্ড। আরেক ম্যাচে ড্র করে নকআউট পর্বে ফ্লুমিনেন্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সাথে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায়। বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে এই পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এতে 11টি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন 12,51,111 জন পরীক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার 81,000-এরও বেশি পরীক্ষার্থী কমেছে। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে সব প্রস্তুতি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10টায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা, সামগ্রিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মোনা, আজকে যেহেতু সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে হলের এখানে আসা শুরু করেছেন এবং আজকে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ প্রায় 11টি বোর্ডে কিন্তু আজকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনই কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে এবং যতটুকু জানা গেছে সকাল 8:30 নাগাদ হচ্ছে আমাদের এখানে যতটুকু জানা গেছে যে তারা হচ্ছে পরীক্ষার্থীদেরকে হলের কেন্দ্রে ঢুকাবে এবং প্রবেশ করাবে এবং পাশাপাশি কেন্দ্রেও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন এবং কেন্দ্রগুলোতে কিন্তু সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এখানে কিন্তু যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য যা যা করা প্রয়োজন সে ধরনের ব্যবস্থা কিন্তু ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলা যে আসলে এইচএসসি পরীক্ষার আসলে প্রস্তুতিটা কেমন। ভাইয়া, একটু জিজ্ঞেস করি যে এইচএসসি পরীক্ষার আজকে যে প্রথম পরীক্ষা, প্রস্তুতি কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ ভালোই। এখন দেখি আল্লাহর রহমতে ভালো দিতে পারি কিনা, আপনারা দোয়া করেন সবাই। কেমন লাগছে আসলে, টেনশন হচ্ছে কিংবা কেমন কি? টেনশন তো হচ্ছে, এখন বাকিটা হচ্ছে নিজের উপর, পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে আজকে যে পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু আমরা আরো পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু বারবার বলছিলেন যে প্রথম পরীক্ষা, সে অনুযায়ী তারা সবাই আসলে চিন্তিত রয়েছেন এবং এখানে কিন্তু পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের গার্ডিয়ানরাও এখানে রয়েছেন এবং সবাই কিন্তু ওয়েট করছেন, যেহেতু অপেক্ষা করছেন কেন্দ্রে প্রবেশ করানোর জন্য। এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করানো হয়নি। সকাল 8:30 নাগাদ কিন্তু তাদের প্রত্যেকেই কেন্দ্রে প্রবেশ করানো হবে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা এখানে চলে এসেছেন। পাশাপাশি এই কেন্দ্রে কিন্তু উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি যা যা রয়েছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পাশাপাশি যেহেতু কিছুদিন ধরে আসলে করোনা সংক্রমণ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য। এবং পাশাপাশি যদি আমি একটু বলি যে আজকে থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষা কিন্তু চলবে
চলবে 10 আগস্ট পর্যন্ত এবং এখন পর্যন্ত পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারাও কিন্তু এখনো পড়াশোনা করছেন। তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু তারা এখানে সম্পূর্ণ করছেন। মনে এই ছিল আমার কাছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। এইচএসসি ও সমমানের পরীক্ষার আরো খবর জানাতে কুমিল্লা ও সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির ও খালেদ আহমদ। শুরুতে চলে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা, প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আসলে আপনি জানিয়ে রাখি কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বাংলা 6টি জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত। এবারে 1,01,790 জন আসলে এখানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ছাত্রী রয়েছে 49,000 এবং ছাত্র হচ্ছে 42,714 জন। আপনার একটা বিষয় জানা রাখি, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আপনার 192টি কেন্দ্র এবং 495টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন এবং ছাত্রছাত্রী আসতে শুরু করেছেন। এবং একটা জানা রাখি, সিট প্ল্যান দেওয়া হয়েছে এবং নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করেছেন প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ। সেদিক থেকে যদি বলি, কুমিল্লা আমি দেখেছি মশার ওষুধ ছিটিয়েছে এবং ফ্যানের ব্যবস্থা করেছে, প্রত্যেকটা রুম আলোকিত করেছে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসলে এখানকার যারা পরীক্ষা দিতে আসছে স্বাস্থ্যবিধি মেনে তারা এখানে আসছেন এবং তাদেরকে বলা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার কলেজ কর্তৃপক্ষ থেকে আসলে দেওয়া হচ্ছে, দিয়ে তাদেরকে হলে ঢুকে প্রবেশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেভাবে আসতে শুরু করেছেন, আসলে যেহেতু পরীক্ষা 10টায়, এখন আস্তে আস্তে আসতে শুরু করছেন এবং সেদিক থেকে আমি একটা জানিয়ে রাখি, কুমিল্লা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঘাটতি নেই। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবার 25,440 জন পরীক্ষা অংশগ্রহণ করছে না, রেজিস্ট্রেশন করলো। আসলে এর কারণ হচ্ছে প্রবাসী এবং বাল্য বিবাহের কারণে আসলে অংশগ্রহণ ঘটনাটা হয়ে থাকে এবং যতটা আন্দোলন হয়েছে আন্দোলনে অনেক ছাত্র এবং ছাত্রী ঝরেছে। তারা বলছেন সবকিছু মিলিয়ে কুমিল্লা যে 25,440 জন পরীক্ষা অংশগ্রহণ করে না, সেদিক থেকে যদি বলি কুমিল্লার এই শিক্ষা বোর্ডে এবার প্রশ্নপত্র যাতে আউট না হয় সেই কারণে সকল ব্যবস্থা, নিজ ভেন্যুতে কোনো ধরনের কেন্দ্র নেই, সকলকে আলাদা যাতে কলেজ ব্যতীত অন্য কলেজে যাতে সেন্টার করেছে। এই দিক থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কোনো ধরনের নকল যাতে না করতে পারে এবং অশুদ্ধ প্রশ্নপত্র যাতে না করতে সকল ব্যবস্থা সম্পূর্ণ করেছে। নিরাপত্তার দিক থেকে কুমিল্লার প্রতিটি প্রতিষ্ঠানে আমি দেখেছি আসলে কোনো ধরনের সমস্যা নেই, সকল প্রতিষ্ঠানে 1-2 কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি সিলেটে। খালিদ আহমেদ বিস্তারিত জানাবেন। সুমন, দেখুন, এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 332টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 69,683 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় 13,482 জন শিক্ষার্থী কম। অর্থাৎ আমরা বলতে পারি যে এবছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। আমি রয়েছি সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্র, যেটি সেখানে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে কিন্তু এখনো কোনো পরীক্ষার্থী আসেননি, কোনো শিক্ষক কিংবা অভিভাবকদেরকেও আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে তারা 9টার দিকে মূল গেটটি যেটি সেটি হয়তো খুলে দেবেন, এরপরে পরীক্ষার্থী কিংবা অভিভাবকরা আসলে তারা সেখানে প্রবেশ করতে পারবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে সিলেট শিক্ষা বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছেন 27,868 জন এবং ছাত্রী রয়েছেন 41,815 জন। এবছর বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে 12,968 জন, মানবিকে 47,542 জন ও ব্যবসায় শিক্ষায় 9,171 জন পরীক্ষায় অংশ নেবেন। এর আগে 2023 সালেও পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 83,123 জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও চলতি বছরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আমি শুরুতে যেটি বলেছি যে এবার 322টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদিকে এক বছরে আসলে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়াকে একটি বড় সতর্কবার্তাও বলছেন সিলেটের যারা শিক্ষাবিদ বা সংশ্লিষ্টরা রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বানও তারা জানিয়েছেন। এ ব্যাপারে আসলে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী আমাদেরকে বলেছেন যে অনেক কলেজে এইচএসসি শ্রেণীতে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তো আরো জানিয়ে রাখি দর্শকদের
এবার যেহেতু করোনার কিছুটা প্রাদুর্ভাব রয়েছে, সে কারণে কিন্তু যারা পরীক্ষার্থীরা আসছেন বা অভিভাবকরা আসছেন তাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য মাস্ক পরিধান করে এবং স্যানিটাইজেশন ব্যবহার করে প্রবেশের জন্য তারা অনুরোধ করছেন। তো সিলেট থেকে এইচএসসি পরীক্ষার খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন মোনা। আপনাদের দুজনকে ধন্যবাদ। এইচএসসি ও সমমানের খবর আরো জানাতে জয়পুরহাট ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে রেজাউল করিম রেজা ও শাকিল, দুজন রেজাউল করিম রেজা ও শাকিল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছে জয়পুরহাটে। রেজা, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী আসতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ মনা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট সরকারি কলেজে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট সরকারি কলেজে এটা কিন্তু মোটামুটি আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় কলেজ, এবং এই কলেজটিতে এই সারা দেশের মতো এই এখানেও কিন্তু এইচএসসি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এখন এখানে এসে যেটা আমি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত শিক্ষার্থী বা শিক্ষার্থীর অভিভাবক তেমনটি কেউ আসেনি, এবং এখানকার কলেজের অধ্যক্ষর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিহিত ভাবে তাকে আসতে বলতে বলা নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা কিন্তু সেই হিসাবে প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি আমি এখানকার জেলা প্রশাসন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে 9টি ম্যাজিস্ট্রেটের টিম কাজ করবে, পাশাপাশি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের নিরাপত্তায় কিন্তু এই জয়পুরহাট জেলাতে নেওয়া হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে এখানে একটা ভালো রকমের প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন এবং এখানকার যারা দায়িত্বে আছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 25টি কেন্দ্রে 9,330 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এইচএসসি ও সমমান। তো এখন এই কিছুক্ষণের মধ্যে হয়তো অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করবেন জয়পুরহাটের বিভিন্ন কেন্দ্রগুলোতে। তো সর্বোপরি বলা যায় যে এখানে মোটামুটি জেলা প্রশাসন পাশাপাশি কেন্দ্রগুলোতে যারা যারা দায়িত্ব আছেন তারা সবাই প্রস্তুতি নিয়েছেন আর কি। তো এখন সকাল 9:30 থেকে আপনার সকাল পরীক্ষার্থীরা আধা ঘন্টা আগে আসতে বলা হয়েছে। তারপরে কিন্তু 10টা থেকে পরীক্ষা বিরতিহীন ভাবে 1টা পর্যন্ত চলবে। জেলার ফটো স্টেট গুলো দোকানগুলো বন্ধ রাখতে বলা হয়েছে, কোচিং সেন্টার গুলো বন্ধ থাকবে, এমনটি নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই এইচএসসি পরীক্ষার্থীর সর্বশেষ। আমি এখন স্টুডিওতে আমি এখন বরিশালের শাকিলের কাছে চলে যাচ্ছি। তিনি জানাবেন এইচএসসি পরীক্ষার সর্বশেষ। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এবং বরিশালের 144টি কেন্দ্রে সকাল 10টায় কিন্তু বাংলা পরীক্ষার মাধ্যমে কিন্তু শুরু হতে যাচ্ছে এই পরীক্ষাটি। এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আমরা কিন্তু দেখছি যে এই কেন্দ্রে অনেকটা আগে ভাগেই কিন্তু অভিভাবকরা এসে যারা পরীক্ষার্থী আছে তাদের যে সিট, সেই সিটে তারা কিন্তু খোঁজাখুঁজি করছে যে কোন ভবনে আসলে পরীক্ষার্থীর সিট রয়েছে। এছাড়া আমরা দেখছি যে বেশ কয়েকজন পরীক্ষার্থীও কিন্তু এরই মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে। এবছর বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় মোট 61,025 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে, এবং এর মধ্যে প্রায়
349টি কলেজের পরীক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র আছে মোট 28,994 জন এবং ছাত্রী আছে 32,231 জন। এবছর ছেলে শিক্ষার্থীর চেয়ে কিন্তু মেয়ে শিক্ষার্থীরাই কিন্তু পরীক্ষা বেশি দিচ্ছে। আমরা যেটা দেখছি, আমরা এই পরীক্ষার বিষয়ে কথা বলেছিলাম বরিশালের শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন প্রফেসর ডক্টর ইউনুস আলী সিদ্দিকী, তার সাথে তিনি যেটা জানিয়েছেন আসলে পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে তারা। এরই মধ্যে যে হলগুলো আছে সেই হলগুলোতে যাতে ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখা যায় এই কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটি চালানো হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি যেহেতু দেশে করোনা সংক্রমণ দেখা দিয়েছে এই কারণে কিন্তু তিনি জানিয়েছেন যে যথাযথ যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি কিন্তু সবাইকে মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এই যে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রে কিন্তু আজ সকাল 10টায় বরিশাল বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন উনি কিন্তু এখানে এসে পরিদর্শন করবেন এবং উনি জানিয়েছেন যে নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। শাকিল, রেজা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত পৃথক পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয় প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ক শ্রেণীভুক্ত, 8 আগস্ট তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে শহীদ আবু সাইদ দিবস প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজব এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। একজন ব্যক্তির জীবনদশায় 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন প্রস্তাবনায় একমত জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল। শর্ত সাপেক্ষে এই প্রস্তাবনায় একমত হয়েছে বিএনপিও। এনসিসির বিকল্প হিসেবে প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি চায় না বিএনপি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো রয়েছে মতবিরোধ। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 7ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল একজন ব্যক্তির জীবদ্দশায় 10 বছর করার প্রস্তাবনায় একমত হয় বিএনপি। তবে নির্বাহী ক্ষমতাকে খর্ব না করতে শর্ত জুড়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নেই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। বৈঠকে এনসিসির বিকল্প সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির পক্ষে অবস্থান তুলে ধরে এনসিপি। সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে
সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে যে আইডিয়ার কথা বলা হয়েছে, আমরা এই আইডিয়ার সঙ্গে একমত। মধ্যাহ্ন বিরতিতে সংবাদ সম্মেলনে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর নির্ধারণের পক্ষে দলীয় মত দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। দাবি করেন এনসিপির বিকল্প প্রস্তাবনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নির্বাহী ক্ষমতাকে খর্ব করবে না। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে, এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসে যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্য একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে, আসলে বিষয়টি এরকম নয়। রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেকে সংস্কার কমিশনের দেয়া নতুন প্রস্তাবনার সাথে একমত হলেও এ নিয়ে ভিন্ন মত জানায় বাম রাজনৈতিক দলগুলো। এই মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি প্রশ্ন, তার সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতিত্ব, এই 5টি বিষয় অবশ্যই মূলনীতির মধ্যে থাকতে হবে। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথা যুক্ত করা যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। 4টা মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা বলেছি দেখেন, সমাজতন্ত্রের জায়গায় সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, এটা সমাজতন্ত্রকে কভার করে। ধর্মনিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং ধর্মের নিয়ে পক্ষপাতিত্ব। এত কিছু করার পরও তারপরে দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। ঐকমত্য গড়তে 3 দিনের বিরতি দিয়ে রোববার আবারও বসবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মবের শিকার হন তোফাজ্জল হোসেন নামের এক যুবক। এরপর থেকে আসতে থাকে একের পর এক উৎসুক জনতার মব জাস্টিসের তথ্য। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মব জাস্টিসের নামে এক সহিংস উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দিবস উপলক্ষে এক লিখিত বিবৃতিতে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের দলের নেতাকর্মীদের সহিংস নির্যাতন করেছেন তা মানবতা বিরোধী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রতিজন রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। আবার যা মিলছে তাও পরিমাণে খুব কম। প্রতি বছর রোগীদের বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেওয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন, ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন যাদের খাবারের মান একেবারেই নিম্নমানের, নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা, ওই সকাল 9টা দেওয়ার কথা, 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন, হাসপাতালে লোকবল নেই, তার একার উপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের কাছে এইরকম নলেজ আমাদের কাছে কমপ্লেনের আকারে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্ব জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি, তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুবারে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়, খাবার চালে দেয় না। যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 7.5%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল 1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজে তো দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি আসলে সত্যিকারের যদি এরকম ইয়ে থাকে তাহলে আমরা সহজে ব্যবস্থা নেই। কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিং এর অভাবে 9/6 মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে টাঙ্গাইলে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে দেওয়া লবণ ব্যবহার না করার অভিযোগ উঠেছে। তারা সেটা স্বীকারও করেছেন। বরাদ্দ পাওয়া লবণ বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসক। অভিজিৎ ঘোষের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সারা দেশের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে 200 টন লবণ বিতরণ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 36 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ টাকায় কক্সবাজারের মেহেরাজ সল্ট থেকে 14 টাকা কেজি দরে 89.5 টন লবণ কেনে জেলা প্রশাসন। পরে ঈদের আগের সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ দেয়া এসব লবণ অধিকাংশ প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে ব্যবহার করেনি। লবণের বস্তাগুলো স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের কাছে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে তারা। অধিকাংশ প্রতিষ্ঠানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চামড়া সংরক্ষণ করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে। ঈদের দিনও অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা ছিল তালাবদ্ধ। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বলছে চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বরাদ্দ পাওয়া লবণের বস্তাগুলো কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে তারা। আবার কেউ কেউ প্রশাসনকে বলে খাওয়ার জন্য লবণ প্রতিষ্ঠানে নিয়েছেন। তো এই চামড়াগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তাহলে লবণগুলি বিক্রি করে দিয়ে এই টাকাটা পুরো রেলি লেবরিং, যেহেতু আমাদের মাদ্রাসায় 90-100 জন ছাত্র সারা বছর ফ্রি খায় ইতিমখানা। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটা যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমি মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করি নাই, উপজেলা প্রশাসন থেকে আমি লবণ পাইছি 5 ব্যাগ, এতিমদের জন্য খাওয়ার কাজে ব্যবহার হবে, এটা আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নিয়ে আসছি। খোলা বাজারে লবণ প্রতি কেজি 18 থেকে 20 টাকায় বিক্রি হলেও নামমাত্র মূল্যে এ লবণ বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। 20 টাকা কেজি পাইকারি ওটাই নাই তো, 1000 টাকা বস্তা নেয়। চামড়া লবণ একটা, আবার এই আগলা লবণ আর একটা। চামড়া যেগুলা দিছে ওইগুলা দাম কম, আরো কম। এদিকে কারো বিরুদ্ধে বরাদ্দকৃত লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ, মাদ্রাসা, রিলা বোর্ডিং বা এতিমখানার, এটা আমরা ইনফর্মড হলে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সঠিক তদারকির মাধ্যমে লবণ বরাদ্দ দেয়া হলে সরকারের অপচয় রোধ হবে মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বেশিরভাগ সড়ক বড় বড় গর্ত ও খাড়াখন্দে ভরপুর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে ভেসে উঠেছে ইট সুরকি। বৃষ্টির পানি জমে দুর্ভোগ বাড়ছে, যানবাহন দুর্ঘটনার ঘটনাও বেড়েছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। পৌর প্রশাসক দ্রুত এই জরাজীর্ণ সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কুন চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের অধিকাংশ সড়কই এখন গর্ত আর খানাখন্দে ভরা। উঠে গেছে পিচঢালা, সৃষ্টি হয়েছে চলাচলে অনুপযোগী অবস্থা। খোয়াসার টেঙ্কের পাড়া, মেড্ডা, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতে জমে থাকছে পানি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা সুস্থ মানুষ যদি কয়েকবার আসা যাওয়া করে, সে অসুস্থ ভাবে নিস্তার নাই। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া বাড়ি বলতে শরম লাগে। পৌরসভার প্রতিটি নাগরিকের উচিত পৌরসভাকে আপনার পৌরসভার দাবি জানানো যে আজকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় যেন প্রতিটি নাগরিকের সেবা সুষ্ঠুভাবে দিতে পারে। আমরা এই পৌরসভায় বাস করে, আমরা বাসা ভাড়া আছে, আমরা ট্যাক্স দেই এর মতো, কিন্তু পৌরসভার নাম হইলে পৌরসভার মতো কাজ করে না। রাস্তা একদম ভাঙা, গাড়ি খাইতে জায়গা, অনেক সময় গাড়ি উল্টিও মারে। শরীরে হতে বুকে মেরে তো ধাক্কা নিয়ে ওই বইয়ের সমস্যা হইতেছে না, রাস্তার লাগিয়া গাড়ি উঠছে না হয়। পৌরসভার প্রশাসক সড়কের বেহাল দশার কথা স্বীকার করে জানিয়েছেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি যে কয়েকবার অতিবৃষ্টি হয়েছে, এটাও কিন্তু একটা কারণ। তা আমরা ঈদের আগে আমরা একটা ডিসিশন নিয়েছি অলরেডি যে আমাদের যেখানে ইমার্জেন্সি বেসিসে, যেখানে জনগুরুত্বপূর্ণ বেশি জায়গা আছে, সেগুলোতে আমরা ইমার্জেন্সি বেসিসে আমরা কিছু কাজ করব। 1868 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়কগুলো দ্রুত মেরামত দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের আগে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের দমন পীড়ন ছিল তীব্র। সেই সব বহু পুলিশ কর্মকর্তা এখনো সাভার আশুলিয়ায় সক্রিয় রয়েছেন। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ তৎকালীন সরকারপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2022 সালের 31 আগস্ট বিএনপি নেতা খোরশেদ আলমের বাসায় মিলাদের সময় ককটেল উদ্ধারের নামে নাটক সাজান ডিবি ইন্সপেক্টর কামাল হোসেন। এতে গ্রেপ্তার হন 29 বিএনপি নেতাকর্মী, যাদের রিমান্ডে এনে করা হয় ভয়াবহ নির্যাতন। এটি ছিল এ ধরনের শত শত ঘটনার একটি, যেখানে পুলিশ কর্মকর্তা স্বৈরাচার সরকারের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা, ক্রসফায়ার, হয়রানি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অত্যাচার চালাতেন। এদেরই একজন কামাল হোসেন। বর্তমানে আশুলিয়া থানায় তদন্ত ওসি পদে বহাল থাকায় বিএনপি নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি করি এই কারণেই আমাদেরকে খুব পরিমাণে নির্যাতন করে অ্যারেস্ট করে নিয়ে যাইতো, হয়তো বা রাত্রে বাসায় ঘুমাইতে পারতাম না, বাসায় থেকে ধরে ধরে নিয়ে যেত, মানে বলতো হিসাব যাতে বলছে, সেই জন্য নিয়ে মামলা দিয়ে দিয়েছে। গত 10 মাসে আশুলিয়া থানায় 5 বার ওসি বদল হলেও প্রতিবারই তদন্ত হিসাবে দায়িত্বে ছিলেন কামাল হোসেন। এই সময় জুলাই আগস্টের দায়ে হওয়া মামলাগুলোতে বিএনপির সভাপতি সহ বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ 11 জনের হত্যা মামলাতেও বিএনপি নেতাদের আসামি করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ নিয়ে করেছে বিক্ষোভ মিছিল। বিএনপি নেতারা শঙ্কা করছে, অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পুলিশই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার কাজ করবে। আমার বাড়ির ঘটনা দেখানো হলো যে আমার বাড়ির বিরিয়ানির ব্যাগের ভিতরে ককটেল, 3000-এর অধিক অতিথি ছিল। খাবার তারা নিয়ে গিয়ে পুলিশ ওইখান থেকে বিস্ফোরক দ্রব্য বের করলো, ককটেল বের করলো। এগুলো সবই পুলিশের বানানো ছিল। এই সব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে। যারা এটার সাথে গ্রস্ত আছে এদের সবাইকে তো চেঞ্জ করা হয়েছে, তার পর্যায়ক্রমে চেঞ্জ করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে কিছু চেঞ্জ হয়, কিছু আমাদের সব তো আর আমাদের ইয়েতে না, কিছু হেডকোয়ার্টার থেকে চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে হয়, ডিএজ অফিস থেকে হয়। শুধু বদলি নয়, স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত 80 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 400 জন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 56,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে গেল 1 মাসে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত 516 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 3799 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ
লাজ্জারানী বুধবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে নাবলুসে 14 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মুজাহিদ তাবানজা। এই ছিল এখনকার সংবাদ সকাল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।